সর্বপ্রথম বলি উনি একজন এনএসজি কমান্ডোতে ছিল। খুব ভালো কথা, দেশ সেবা করেছে। আমরা হয়তো দেশ সেবার মধ্যে নিযুক্ত হয়েছিলাম। কিন্তু উনি যেভাবে মানুষকে গুমরা করছে, মানুষকে চাকমা দিচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ করছি। মানুষকে বিভ্রান্ত করছে, বাংলাকে কুলসিত করছে এবং ভারতবর্ষের এনএসজি এবং রর মতো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে ও সিক্রেট ডিপার্টমেন্টকেও ফ্লাশ আউট করছে। প্রতিটা কথা মিথ্যার উপরে ভর করে নিজের রাজনীতির স্বার্থ সিদ্ধির জন্য উনি ডিপার্টমেন্টকে ব্যবহার করতে পারে না, দেশকে ব্যবহার করতে পারে না, কোনো একজন সিক্রেট মিশনের কথা উনি প্রকাশ্যে বলতে পারে না। এর তীব্র প্রতিবাদ, কারণ আমি যেটুকু জানি কোবরা কমান্ডো যেমন সিআরপিএফ এর একটা উইং, এনএসজি কমান্ডো হচ্ছে ডেপুটেশন। ডেপুটেশন এনএসজি, এসপিজি, এসডিজি ওটা আর্মি থেকেও যায় এবং প্রাইমারি থেকেও কিন্তু যায়। কিন্তু উনি যেভাবে কথা বলেছে যে আর্মি থেকে এবং প্রাইমারি থেকে যাওয়ার পরে 3 থেকে 5 বছর ডেপুটেশনে থাকে, যদি কোনো রকম ইনজুরি হয়ে যায়, কিছু হয়ে যায়, হয়তো 2-1 বছর বাড়ানো যেতে পারে। কিন্তু উনি উনি ডাইরেক্ট কোনো সময় বলছে আমি 11 বছর এনএসজিতে কাজ করেছি এবং এর সঙ্গে রতে ছিলাম। এবং সে রয়ের কথা কি, রয়ের কথাটা আমি একটু তুলে ধরি। র হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট, এমন একটা ডেপুটেশন, সেটা যে যদি কোনো ব্যক্তি, কোনো সিপাই, কোনো অফিসার এবং সেনাকর্তা যদি সে রয়ের মতো ডিপার্টমেন্টে যদি থাকে, সে সে কোনো দিন বলতে পারবে না, তার ফ্যামিলি তথা প্রতিবেশীকে বলতে পারবে না সে রতে আছে কিংবা ছিল। সেটাকে উনি ফ্লাশ আউট করছে রয়ের সম্বন্ধে। এটা একটা তীব্র প্রতিবাদ। এবং উনি কোনো সময় 18 বছর বলছে, কোনো সময় 11 বছর বলছে। একবার দ্বিমত মেনে ডেপুটেশনে 3 থেকে 5 বছর থাকে, যারা সাথে 1 বছর বাড়ানো যায়, কিন্তু পুরাপুরি কোনো সময় 35 বছর আমি এনএসজি কমান্ডোতে ছিলাম। এবার কোনো মিডিয়া চ্যানেলে বলছে যে আমি সেনাকর্তা। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, হয়তো আমার যেহেতু 9 এপ্রিল 2014 সালে ইনসিডেন্ট হয়েছিল চিন্তাগুফা সুকমা ডিস্ট্রিক্টে, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু ওই ইনসিডেন্ট হওয়ার পরে যে ভুলগুলো ছিল, অন্যায়ের প্রতিবাদ করার ফলে আমাকে ডিসমিস ফর সার্ভিস করেছে। এবং সেক্ষেত্রে আমি বাড়ি আসার পরে যখন আমার মানে মেডিকেলে কোনো সুযোগ ব্যবস্থা সেইভাবে দেওয়া হয়নি, অতএব আমি এখানে মানে মেডিকেল করার পরে যখন আমি যাওয়ার আগে আমাকে ডিসমিস লেটার পাঠিয়ে দেয়। তার আগে আমাকে সাসপেন্ড করেছিল। কিন্তু আমি সত্যি কথা বলার জন্য ডিসমিস হয়েছে না, এটা তথ্য আছে, প্রমাণ আছে। আমি যে এক্স কমান্ডো, ধরুন তার তো একটা তথ্য থাকবে। আর একটা জিনিস চিন্তা করবেন, কোনো একজন ব্যক্তি যখন, ধরুন আমি ইনসিডেন্টে মারা গেলাম, আমি মারা গেলাম, কিন্তু আমার র্যাঙ্কটা কিন্তু বেঁচে থাকবে। সিটিজিডি সুজয় মন্ডল ডেথ। ডেথ কেন বলছি, অনেকে শহীদ শহীদ করে নাচে, কিন্তু প্যারামিলিটারির ক্ষেত্রে আমি যেহেতু সিআরপিএফ এর মধ্যে ছিলাম, তাহলে প্যারামিলিটারিতে শহীদের দরজা নেই, এটা বাস্তব। অতএব উনি কয়েকদিন আগে একটা ভিডিওতে প্রকাশ করেছে যে উনি কিসে ছিল যেন, আইটিবিপিতে ছিল, তার প্যারামিলিটারি। কিন্তু এই যে ভয়ঙ্কর মিথ্যা কথা বলছে। এবং আর একটা বড় চ্যানেল আপনারা জানেন, আর বাংলা মতো ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর চ্যানেল যাকে বলা যায়, সেই চ্যানেলে বসে উনি বলছে পাকিস্তানে যখন আমরা এলিমিনেট করতে গিয়েছিলাম, সেই মুহূর্তে গিয়ে আমরা যখন কোনো মানুষকে, টেররিস্টকে যখন মারতাম, আমরা মারার পরে জুতো খুলে প্রণাম করতাম। আপনারা কেউ করেছেন? এবং সেক্ষেত্রে বলছে কেউ কিভাবে করেছে, আজ পর্যন্ত কেউ ইনকাউন্টার করেছে কিনা সেটা জানা। আরে মিথ্যার একটা সীমা আছে। মিথ্যাকে উপলব্ধি করে আপনি বিজেপি পার্টি থেকে এমএলএ তে দাঁড়িয়েছেন, আপনি জিতুন, একজন এনএসজি কমান্ডো হিসাবে দাঁড়িয়েছেন, আপনি প্রাক্তন জওয়ান হিসাবে দাঁড়িয়েছেন, প্রাক্তন সেনাকর্তা হিসাবে দাঁড়িয়েছেন। কিন্তু এখন পর্যন্ত র্যাঙ্কটা উদ্দেশ্য কোনো জায়গাতে আমরা ফোকাস পাইনি। কিন্তু আপনি দাঁড়িয়েছেন, আপনার জন্য শুভকামনা রইল। কিন্তু এই মানুষকে গুমরা করে, বাংলাকে কুলুচিত করে, উত্তরপাড়া মাটিকে কুলুচিত করবেন না। কারণ কি, আপনি পুরোপুরি মিথ্যার উপরে ভর করে আপনি বিজেপি পার্টিতে দাঁড়িয়েছেন, মিথ্যার উপরে ভর করে কিন্তু ইলেকশনে জেতার চেষ্টা করবেন না। সত্যটা বলুন, যেটা সত্য সেটাই বলুন। এই মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলে এনএসজি কে বিক্রি করে, রর মতন একদম সিক্রেট মিশনকে আপনি পুরো ফ্ল্যাশ আউট করে যদি জেতার চেষ্টা করেন, এটাও একটা দুর্ভাগ্য দেশ তথা সমাজ তথা আমাদের বাংলার পক্ষে। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি, উনি যে বলছেন যে আজকে, ধরুন পাকিস্তানের কথা বললো দেখলেন, তারপরে এনএসজির কথা বললো, এবং দেখলেন বর্দি পরে প্রচার। আপনি পার্সোনাল ইস্যু, আপনি সবকিছু করতে পারেন, ড্রেস পরার আপনার অধিকার আছে আমি জানি, কারণ কোনো এক্সম্যান ড্রেস পরতে পারে, কিন্তু সে লোগো এবং মনোগ্রাম ব্যবহার করতে পারে না। তিনি ডাইরেক্ট এনএসজি লোগো লাগিয়ে এনএসজি কে বিবৃত করে, বিকৃত করে
উনি ভোটের প্রচারে কোনো এক পলিটিক্যাল পার্টির প্রচারে নেমে আজকে সে নিজেকে মহান ব্যক্তিত্ব স্থাপন করে এনএসজি-কে কাঠ গড়া দাঁড় করিয়েছে, সেন্টার গভর্নমেন্টকে কাঠ গড়া দাঁড় করেছে বলতে গেলে। কারণ আজকে এইভাবে ভোটে জিতাকে আমি অ্যাকসেপ্ট করছি না। আপনি জিতুন, তার জন্য শুভকামনা রইল, কিন্তু আপনি এনএসজি ছিলেন ছিলেন সব ঠিক আছে, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন ভিত্তিহীন কথাবার্তা বলবেন না। এটার জন্যই আমাদের, এটা মানুষকে সচেতন, আমাদের ভারতবর্ষের নাগরিক তথা বাংলার মানুষ সচেতন এবং সচেতনতার অভাবে ভুগছিল, সেটাকে সচেতন করার চেষ্টা করেছি আমরা, আমাদের টিম এবং সেন্টার আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু ওনাকে আমি অনুরোধ করবো, দীপাঞ্জন বাবুকে, আপনি একজন মহান ব্যক্তি শুনেছি, কিন্তু আপনি মিথ্যার উপরে ভর করে ইলেকশন লড়তে গেলেন কেন? এটাও একটা বিরাট বড় কথা। আর যে পার্টি, পলিটিক্যাল পার্টি যখন টিকিট দিয়েছে, তার ব্যাকগ্রাউন্ড না যে টিকিট দেওয়া উচিত নয়, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমি ওই ব্যাপারে যাবো না। কেউ বলছে উনি নাকি মহিলা সঙ্গে একটা কোনো বিবৃতিকর কাণ্ড করেছে, ওটার পার্সোনাল ম্যাটার নিয়ে যাব, কিন্তু পার্সোনাল ম্যাটার নিয়ে আমি যাব না। কারণ দেশ, সমাজ এবং এবং বাংলা তথা পুরো ভারতবর্ষ এবং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে আমরা নিশ্চয় তার প্রতিবাদ করছি, করব, করতে থাকবো। দীপাঞ্জন বাবু নয়, যে কেউ হোক না কেন, সত্যটা সামনে আসুক, পরিষ্কার থাকুক। যেমন আমি আমি তো বলছি, আমাকে ডিসমিস সার্ভিস করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, যে কথাগুলো বলার সেগুলো আমি বলতে পারবো না কিসের জন্য কি হয়েছিল। কিন্তু এসওপি নট ফলো, জানেন, ফলো করেনি, সিএনএন টাইপেন বড় বড় ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছিল, তার ফলে আমাকে ইনডিসিপ্লিন ভাবে, আমাকে যখন কোনো একজন সেনাতে থাকার পরে সে কোনোদিন মুখ খুলতে পারে না। কিন্তু আমি বাধ্য হয়ে যখন আমার আইজি ডিজি লেভেল থেকে যখন আমি লেটার পর লেটার করলাম, যখন আমি কমপ্লেন জানালাম সিনিয়র অথরিটিকে, সিনিয়র সিস্টেম, তখন সিস্টেমের মানে যে শুধরানোর জন্য যেটা করা প্রয়োজন সেটা আমি করেছিলাম, এবং আমার বাড়ি থেকে প্রথমে মিডিয়া করে। কিন্তু এই যে বিভ্রান্ত করার কথা তো আমি বলিনি কোনো জায়গাতে। উনি কেন বিভ্রান্ত করছে? নিজের আত্মা সিদ্ধির জন্য, নিজে ভোটে জিতার জন্য রাজনীতির কাঠগড়ায় কেন দাঁড় করাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট এবং ডেপুটেশন ডিপার্টমেন্ট, রড মতন এজেন্সিকে বদনাম কেন করছে, এনএসজি কে কেন বদনাম করছে, এটাই আমার প্রশ্ন ছিল দীপাঞ্জন বাবুর কাছে, আর তো কিছু নয়। উনি কোনো কোনো সময় বলছে আমি মেরে দেবো, কেটে দেবো, এই মানে যেটা হয়, যেটা একটা ভয়ঙ্কর, যে কথাটা মানায় না। এটা শুনেছি সিনেমাতে অনেক কথা হয় না, দেখবেন মানে কল্পনার জগতে ভাসে, আমি উড়িয়ে দিলাম, আমি জাম করছি, মানে গুলি করে বেরিয়ে যাচ্ছে, আর কেউ অপারেশন করে, আমি শের। এইসব কথাগুলো না মার্কেটে বলে কিন্তু প্রচার হবে না। আপনি হয়তো সেই টাইপের সিনেমা কিন্তু দেখেছেন, আবার দেখছি। দেখুন, একটা কথা দেখি আপনাকে বলি, যখন আমি আওয়াজটা তুললাম, ওর কিছু কিছু লোকজন আছে, জানেন তো, একটা ভয়ঙ্কর চক্রান্ত যেহেতু হয়, চক্রান্ত করি যে আমার পেছনে যে চক্রান্তটা করছে, আজকে দেখুন কেউ মেসেজ করছে, কেউ ভুল ভাল লিখছে, ভুল ভালে যাবেন না। আমাকে যেমন আমি স্পষ্ট করছি আমার বিবৃতিটা, আমি চাইবো যে বা যারা এভাবে কথা বলছেন বিবৃতি স্পষ্ট করুন। কেউ কেউ দেখাচ্ছে তোকে কোর্টে টেনে এনে নেবো, তোকে এই করবো, এই করবো। আরে ভাই, আইন তো কারো বাপের নয় রে ভাই, আইন সবার জন্য, ভারতবর্ষের নাগরিকের জন্যে, এবং সংবিধান মেনে আইন তৈরি হয়েছে। কোর্টে যান, সব যান, ঠিক আছে, কিন্তু সত্যটা সামনে যদি না আসে, এবং যদি ভুল ভাল কথা যদি দীপাঞ্জন বাবু কেন, যে বা যে কেউ বলবে, সেনার এবং প্যারামিলিটারি এবং জওয়ানরা, আমি প্রতিবাদ করছি, করব, দেশ সমাজ গড়ার জন্যে, সাধারণ মানুষকে যাতে বিভ্রান্ত না হয়, বাংলাকে যাতে কলুষিত না করে, দেশ যাতে কলুষিত না হয়, তার জন্য যা করার আমি করতে রাজি আছি। অপরদিকে একটা বিষয় যে বিভিন্ন সময় আমরা ধার্মিক বা এই সমস্ত বিদ্বেষমূলক কথা তার মুখ থেকে শুনতে পাচ্ছি। সেই যে আপনাদের মিলিটারি বা ফোর্স, এই সমস্ত জায়গা, ধর্ম বিদ্বেষ বা এই সমস্ত জিনিস কি কোনোভাবে স্থান পায় ধর সেনার মধ্যে? দেখুন, অ্যাকচুয়ালি সেনা এবং প্যারামিলিটারির মধ্যে আমি যখন জঙ্গলে ডিউটি করতাম, কোবরা কমান্ডো, কোবরা কমান্ডোতে হিন্দু মুসলিম ভাইজারা কোনোদিন এখানে সেকুলারিজম আছে, থাকবে। কারণ এখানে হিন্দু মুসলিম যে বলে, সে কোন ফোর্সে সার্ভিস করেছে, কোথায় সে ছিল, সে কোথায় যে কাজ করে, সেটা উনি নিজে জানে, আমরা তো হয়তো জানি না। কিন্তু মনে হচ্ছে আস্তে আস্তে জানকারি নিতে হবে, যে ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে, জানকারি নিতে বাধ্য হব। কারণ পাকিস্তানে ঢুকে 50 জনকে এই এটাকে সিনেমাতে হয় শুনেছেন, কিন্তু এটা কি বাস্তবে হয়? কারণ আমি যখন, দেখুন, আমরা তো এনএসজিতে আমি ছিলাম না, আমি কোবরা কমান্ডোতে ছিলাম, তো ছত্তিশগড় সুকমা ডিস্ট্রিক্ট নকশালি হামলাতে দেখেছি এগুলো বাস্তবে যেটা হয় না, যখন কানের পাশ দিয়ে গুলি চলে যায় না, যখন বোমে যখন আঘাত হয়ে উড়ে যায়, পাশে যখন ডেড বডি পড়ে থাকে, তাকে জিজ্ঞেস করুন মানে ইনসিডেন্ট কাকে বলে, আর কাকে বলে ওই বলো অপারেশন।
হাওয়াবাজি কথাবার্তা, পাকিস্তানে গেলাম 50 জনকে মারলাম, জুতো গেলে খুলে প্রণাম করলাম, একটা বড় একটা ন্যাশনাল চ্যানেলের মধ্যে বসে বলছেন, লজ্জা করা উচিত এটাকে বলি। নিজেকে নিজে লজ্জিত বোধ করা, গর্ব তো পরে বোধ করবেন, আগে লজ্জা বোধ করুন, এবং লজ্জা বোধ করুন এবং মানুষের সামনে হেনতাকে স্বীকার করুন। মিথ্যার একটা সীমা থাকা দরকার। মানুষকে ঘুমরা করা, বাংলাকে কুলুচিত করা, দেশের মাটিকে কুলুচিত করা, একে আপনি কি বলবেন? আজকে উনি বিজেপি থেকে দাঁড়াচ্ছেন, পলিটিক্যাল পার্টি সে করতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু এইভাবে দেশ এবং বাংলাকে বিক্রি করে, মানুষকে গুমরা করে, মানুষকে বিভ্রান্ত করে কিছু করা যায় না। এটাই বাস্তব, এটা সত্য। না হিন্দু মুসলিম সেনাদের মধ্যে হিন্দু মুসলিম ভাই ভাই আছে, থাকবে, এটা বাস্তব সত্য, এবং সেকুলারিজম আছে আমাদের দেশ, থাকবে। যদি কেউ ভেবে থাকে যে মুসলমানরা এখানে করছে, বদমাশি করছে, এই করছে ওই করছে, এবং মুসলিম থেকে হিন্দু মুসলিম করে নিজের টিআরপি বানাবো এবং নিজেকে বড় হিন্দুত্ব প্রমাণ করব, সেটা কোনোদিনই মানা যায় না। কারণ তোমার আপনার মুখে, কোন একজন সেনার মুখে হিন্দু মুসলিম মানাই যায় না, কারণ ওরা সেকুলারিজম আছে, থাকবে প্রত্যেকে সেনার মধ্যে এবং প্যারামিলিটারির মধ্যে, প্রত্যেকে কিন্তু সব জায়গাতে একই সঙ্গে খাওয়া হয়, একই সঙ্গে ডিউটি করা হয়, একই পাতে খাওয়া হয় এবং একই জায়গাতে ডিউটি করা হয়। তাদের একের পর এক বডি সিস্টেম থাকে। কোনো কমান্ডোর ক্ষেত্রে, যেমন আমাদের যেহেতু কোবরা কমান্ডোর ক্ষেত্রে কোনো একজন মুসলিমের সঙ্গে আমার বডি হতে পারে, মানে যেটা জড়িবদ্দার বলে যাকে বলে। অতএব এই ধরনের মানুষকে গুমরা, বিভ্রান্তি আর ধার্মিক সুশ্রুতি দেবেন না, এটাই আমি অনুরোধ করব।